আসসালামু আলাইকুম প্রো ইনভেস্টার্স কমিউনিটি। আপনারা যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি ফরেক্স, ক্রিপ্টো কিংবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে তার 64 নম্বর ভিডিও। সো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পূর্ববর্তী যে 63টি ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। কারণ আজকে আমি একটু অ্যাডভান্স লেভেলের টপিক কভার করব। এই জন্য আপনি যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন হয়তো অনেক কিছুই আপনার জন্য ধরতে একটু প্রবলেমেটিক হতে পারে। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি মূলত অর্ডার ব্লক, এবং এই অর্ডার ব্লক আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাকে সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে প্রথমে দিয়ে নিতে হবে। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখেছেন স্মার্ট মানি কনসেপ্টসের উপরে, সেখানে আমি বলেছিলাম যে আমি কিছু টার্ম আপনাদের সামনে আগে ক্লিয়ার করে নিতে চাই, এবং গত ভিডিওতে আমি ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি যদি জাস্ট একটু রিক্যাপ করি তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারি এইভাবে। আমরা জানি যে মার্কেট একটা ট্রেন্ডে চলে, সেটা হয়তো ডাউন ট্রেন্ড হতে পারে অথবা আপ ট্রেন্ড হতে পারে অথবা কনসলিডেশন জোনের মধ্যে দিয়ে যেতে পারে। তো আমরা জানি যে লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করতে করতে যে ট্রেন্ডটা যায় সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড, এবং হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করতে করতে যে ট্রেন্ডটা যায় সেটাকে আমরা বলে থাকি আপ ট্রেন্ড। এবং আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন একটা লোয়ার লোকে আরেকটা লোয়ার লো ভেঙে চলে যায় তখন সেটাকে আমি বলি ব্রেক অফ স্ট্রাকচার। এবং যদি আমি দেখি যে না আরেকটা হায়ার হাই পূর্ববর্তী হাই হারকে ভেঙে উপরের দিকে উঠে চলে গেছে তখন সেটাকে আমরা বলি ব্রেক অফ স্ট্রাকচার। এবং দেখেছিলাম আমরা যে ডাউন ট্রেন্ড থেকে যদি সেটা আপ ট্রেন্ডে পরিণত হয় তখন যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জটা হয় সেটাকে আমরা বলে থাকি চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এই জিনিসগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম, এই জন্য এখানে আমি আর আপনাদেরকে নতুন করে আলোচনা করছি না। এবং আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যে যদিও ডেফিনেশনের সময় আমি বলছি যে খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে আসছে, প্রাইস উপরের দিকে উঠে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, বাট রিয়েল লাইফে যখন আপনি চার্টের দিকে তাকাবেন তখন জিনিসটা ধরা এত সহজ হবে না। তখন চার্টের মধ্যে আপনি অনেক ফ্ল্যাকচুয়েশন দেখতে পাবেন, এবং সেই ইনার ফ্ল্যাকচুয়েশনটাকে ওভারলুক করে আউটার যে বাউন্ডারিটা রয়েছে সেটাকে কনসিডার করে, সেই প্রাইস মুভমেন্টটাকে কনসিডার করে আপনাকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এই জিনিসগুলোকে ডিফাইন করতে হবে। তো এই ভিডিওতে আমি সেই জিনিসগুলো আর রিপিট করব না, বরং আমি ধরে নিব যে আপনারা আমার পূর্ববর্তী ভিডিও থেকে সেই ধারণাগুলো ক্লিয়ার করে এসেছেন। এই ভিডিওতে মূলত আমি প্রথমে আপনাদেরকে সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই দুটো টার্ম সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, কারণ আমাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজে এই সাপ্লাই এবং ডিমান্ড কিন্তু আমাদের ইফেক্ট ফেলে থাকে। সো এটা নিয়ে নতুন করে আপনাদেরকে শেখানোর কিছু নাই, বাট আমি তারপর একটু ঝালাই করে নিতে চাই আমাদের মেমোরিটাকে, কারণ যখন আমরা চার্টে গিয়ে সাপ্লাই এবং ডিমান্ডটাকে ধরার চেষ্টা করব তখন যাতে এই কনসেপ্টটা আমাদের জন্য ক্লিয়ার থাকে। তো একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি সাপ্লাই এবং ডিমান্ডটা বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি একটা মার্কেটে গেলেন, যেখানে আপনার সাথে আরও কয়েকজন ক্রেতা গেল আপনার সাথে ওই মার্কেটে আপেল কিনতে। এখন আপনি দোকানে গিয়ে দেখলেন বা মার্কেটে গিয়ে দেখলেন যে সেখানে 5টা আপেল রয়েছে এবং প্রতিটা আপেলের মূল্য হলো 2 টাকা, এবং আপনারা কাস্টমার রয়েছেন টোটাল 5 জন। তাহলে 5 জনের জন্য প্রত্যেকের জন্য একটা করে আপেল কিন্তু বরাদ্দ রয়েছে, এবং আপনাদের প্রত্যেকের টার্গেট হলো একটা করে আপেল কেনা। তো এই যদি সিচুয়েশন হয় এবং সেই আপেলের প্রতিটা আপেলের দাম যদি $2 করে হয়, তার মানে হলো আপনারা প্রত্যেকে একটা করে আপেল নিয়ে কিন্তু হ্যাপি। এখানে কিন্তু আপেলের দামেরও কোনো তারতম্য করতে হলো না, কিংবা আপনাদেরও নিজেদের কোনো তারতম্য করতে হলো না। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে সাপ্লাই এবং ডিমান্ডের একটা সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে রয়েছে। এখানে সাপ্লাই যতগুলো ছিল 5টা আপেল সাপ্লাই ছিল, এবং ডিমান্ড ছিল 5 জন ক্রেতা ছিল, 5 জন কাস্টমার ছিল, সো 5টারই ডিমান্ড ছিল। তো সাপ্লাই এবং ডিমান্ডে যেহেতু ইকুইলিব্রিয়াম ছিল সেহেতু এখানে আপেলের দামের কোনো তারতম্য হয় নাই। কিন্তু সিনারিওটা যদি এরকম হতো, আপনারা 5 জনই আপেল কিনতে গেছেন কিন্তু মার্কেটে গিয়ে দেখলেন যে সেখানে 5টার জায়গায় এখন 3টা আপেল রয়েছে এবং প্রতিটা আপেলের দাম হলো 2 টাকা করে, তাহলে এখানে কিন্তু সবাই আপনারা নিজেদের ডিমান্ডটা স্যাটিসফাই করতে পারবেন না, কারণ মার্কেটে আপেলই আছে 3টা। ঠিক আছে, তাহলে এখন যে মার্কেটে আপেলটা বিক্রি করছে সে কিন্তু আপনার সাথে একটা গেম খেলতে পারে, সে কিন্তু একটা প্রাইসের ফ্ল্যাকচুয়েশন ঘটাতে পারে। কি প্রাইসের ফ্ল্যাকচুয়েশন ঘটাতে পারে? সে হয়তো দেখলো যে আমার কাছে তো 3টা আপেল রয়েছে কিন্তু আমার তো ক্রেতা রয়েছে 5 জন, তাহলে এখন কি আমি আপেলের দামটা বাড়াতে পারি? তখন সে হয়তো চিন্তা করে দেখতে পারে আচ্ছা এই 2 টাকা আপেলের জায়গায় আমি যদি এখনই আপেলের দাম 4 টাকা করে দেই তাহলে হয়তো এই 4 টাকা আপেল বিক্রি হবে। কেন বিক্রি হবে? কারণ এখানে ক্রেতাদের মধ্যে একটা ফাইট রয়েছে, এখানে ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম। তো যেহেতু এখানে সাপ্লাই কম এবং ডিমান্ড বেশি, তখন কি করতে পারে? ক্রেতার জন্য দামটাকে মার্কেট বাড়ায় দিতে পারে।
তাহলে আমরা দেখতে পেলাম যে যদি কখনো এরকম সিচুয়েশন হয় যেখানে সাপ্লাই কম বাট ডিমান্ড বেশি, তখন কিন্তু সেই জিনিসের বা সেই প্রোডাক্টের বা সেই ইনস্ট্রুমেন্টের দাম কিন্তু বেড়ে যেতে পারে, যেটা আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করলাম। আবার দেখেন, ক্রেতা দেখলো যে আচ্ছা 4 টাকা আপেলটা বিক্রি হচ্ছে, কিন্তু সেই 4 টাকা আপেল যদি কেউ 10 টাকা বিক্রি করতে যেত, তাহলে হয়তো আপনার বা কাস্টমারের বাজেটের মধ্যে সেই আপেলের দামটা থাকতো না, তখন হয়তো সেই আপেলটা কিনতো না। তাহলে প্রাইসটা কত হবে সেটাও কিন্তু এই মার্কেট এবং ক্রেতার মধ্যে যে ডাইনামিক্স, সেটার মধ্যে দিয়ে নির্ধারিত হয়ে যাচ্ছে। হয়তো প্রথমে 4 টাকা দাম বাড়ালো, তখন দেখা গেল যে ওকে এখনও 4 জনের জন্য আপেলটা সে সাপ্লাই করতে পারছে, আপনি তো 4 জন কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন না, তখন আপনি দামটা আরেকটু বাড়া দিতে পারেন। হয়তো আপনি সেটাকে 5 টাকা করে দিলেন, 5 টাকাতে তখন হয়তো ক্রেতার নাম্বার চলে আসলো 3-এ। তার মানে আপনার 3টা আপেল রয়েছে এবং 3 জন ক্রেতা রয়েছে, 3 জন ক্রেতাই 5 টাকা দিয়ে আপেলটা কিনতে চায়, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস তখন হয়ে যাবে 5 টাকা। কিন্তু আপনি যদি 6-7 টাকা মনে করেন ইচ্ছা মতো বাড়াই দিলেন, তখন ক্রেতা কিন্তু আর এই আপেলটা কিনতে চাবে না, কারণ তার কাছে তখন দামটা বেশি মনে হবে। তার যে বাজেটটা রয়েছে তার থেকে যদি তার কাছে আপনি বেশি দামে বিক্রি করতে যান, তাহলে কিন্তু সে সেটা কিনবে না। তাহলে এইখানে মার্কেটের ডাইনামিক্স যেভাবে কাজ করছে, যে আপনার সাপ্লাই ডিমান্ডে যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন প্রাইস অটোমেটিক্যালি আরেকটা জায়গায় পৌঁছায়, যে জায়গাতে দুজনাই অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড যে দুটা এলিমেন্ট রয়েছে তারা আবার একটা সাম্য অবস্থায় আসার চেষ্টা করে। এইভাবেই সাধারণত প্রাইসের মুভমেন্ট ঘটে থাকে। এখন আমরা উল্টা ব্যাপারটা লক্ষ্য করে থাকি। মনে করেন এখন 5 জন ক্রেতা গেল, 5 জন কাস্টমার গেল মার্কেটে আপেল কিনতে, বাট সেখানে এখন 5টা জায়গায় আছে 10টা আপেল, আমি প্রতিটা আপেলের দাম আবার সেই 2 টাকা করে। কিন্তু এখন আমার প্রত্যেকের একটা করে আপেল দরকার, প্রত্যেকে যদি এখন একটা করে আপেল দরকার, তখন কি হবে, প্রত্যেকে একটা করে আপেল 2 টাকা দিয়ে কিনে নিয়ে চলে যাবে, কিন্তু মার্কেটে তখনও 5টা আপেল পড়ে থাকবে। এখন মার্কেট যদি না চায় যে ওই 5টা আপেল মার্কেটে পড়ে থাকুক, তাহলে সে যে কাজটা করতে পারে, সে আপেলের দামটাকে কমায় নিয়ে আসতে পারে। যেহেতু এখন ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি, তাহলে একটু সে যদি দামটা কমায় দেয়, তাহলে আপনি যখন দেখছেন যে আমি তো 2 টাকার আপেলই কিনতে আসছিলাম, একটা আমি একটা আপেল কিনতে পারতাম, কিন্তু সেই 2 টাকা দিয়ে যদি এখন আমি 2টা আপেল পাই, তাহলে আর ক্ষতি কি? মার্কেটের কাছ থেকে সবগুলো আপেল বিক্রি হয়ে চলে গেল এবং আপনার কাছেও দেখা গেল যে আপনার মার্কেটে আপনি 2টা করে আপেল কিনে নিয়ে আসতে পারলেন। সো তখন কিন্তু আপনার আপেলের দাম অটোমেটিক্যালি কমে গেল, কারণ তখন আপনার কি ছিল, সাপ্লাইটা বেশি ছিল এবং ডিমান্ডটা কম ছিল। বাট এখন একটা চিন্তা করে দেখেন, এখন 5 জন কাস্টমারই আসলো, মার্কেটে 10টা আপেলই আসলো, কিন্তু প্রত্যেকের ডিমান্ড হলো এখন 2টা করে আপেল, প্রত্যেকের 2টা করে আপেল দরকার একটা জায়গায়। তাহলে কি হচ্ছে, আবার সেই ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করছে। আর সাম্য অবস্থা যখন বিরাজ করবে, তখন প্রত্যেকেই 2টা করে আপেল কিনে নিয়ে চলে যাবে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড যখন সমান, তখন প্রাইসের কোনো ফ্লাকচুয়েশন হচ্ছে না। তো এই জিনিসটাকে যদি আমি একটু সামারাইজ করি, তাহলে জিনিসটা খুব সহজভাবে যেটা দাঁড়ায়, যেটা আমরা সবাই জানি, তাও আমি রিপিট করছি, যে যখন সাপ্লাই এবং ডিমান্ড সমান থাকে, তখন কোনো প্রাইসের মুভমেন্ট হয় না। যখন সাপ্লাই থেকে ডিমান্ড বেশি থাকে, অর্থাৎ চাহিদা বেশি থাকে মার্কেটে, সবাই ওটাকে নিতে চায়, তখন প্রাইস অটোমেটিক্যালি উপরের দিকে চলে যায়। কিন্তু ডিমান্ডের থেকে যদি মার্কেটে সাপ্লাই বেশি থাকে, তাহলে প্রাইস অবশ্যই নিচের দিকে চলে যাবে, প্রাইসের দাম কমে যাবে। সেম জিনিসটাই কিন্তু আমাদের যে কোনো ধরনের মার্কেটে যদি আমি চার্ট দেখি, সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। সেখানে কি ঘটছে, আমরা জানি যে প্রাইস অ্যাকশন যখন আমরা দেখি, অর্থাৎ ক্যান্ডেলস্টিক দেখে যখন আমরা প্রাইস নির্ধারণ করার চেষ্টা করি কোনো একটা ইনস্ট্রুমেন্টে, সেটা ফরেক্স, ক্রিপ্টো, স্টক, যে কোনো কিছু হতে পারে, আমরা জানি যে প্রাইস নিচের দিকে আসে, উপরের দিকে যায়, নিচের দিকে আসে, উপরের দিকে যায়, এইভাবে মুভমেন্ট করতে করতে যায়। তো এইভাবে যখন মুভমেন্ট করতে করতে যায়, এই যে প্রতিটা মুভমেন্ট হচ্ছে, প্রাইস নিচের দিকে যাচ্ছে, যখন ক্যান্ডেলস্টিক নিচের দিকে যায়, তার মানেও সেই ইনস্ট্রুমেন্টের দামটা কমে যাচ্ছে। দামটা কমে যাওয়া মানে হলো সেখানে কি হচ্ছে, সাপ্লাই বেড়ে যাচ্ছে। সাপ্লাই বেড়ে গেলে কি হবে, সাপ্লাই বেড়ে গেলে তখন দামটা অটোমেটিক্যালি কমে যাবে। এই জন্য দেখা যাচ্ছে যে সাপ্লাই থেকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার্টের মধ্যে, যখন সাপ্লাই বেড়ে যাচ্ছে ডিমান্ডের থেকে, তখন প্রাইসটা নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এই জোনটাকে আমরা বলতেছি সাপ্লাই জোন। এই জিনিসটা আমি আরও বেশি ক্লিয়ার করব যখন আমরা আরও গভীরে চার্টের মধ্যে অ্যানালাইসিস করতে যাব। বাট বটম লাইন যেটা হলো, মানে একটা ওভারভিউ যেটা হলো, সেটা হলো সাপ্লাই যখন বেশি হয়ে যায় ডিমান্ডের থেকে, তখন প্রাইস নিচের দিকে কমে আসে। আবার যখন ডিমান্ড বেড়ে যায় কিন্তু মার্কেটে ওই পরিমাণ সাপ্লাই থাকে না ওই ইনস্ট্রুমেন্টের বা ওই স্টকের বা ওই ক্রিপ্টোর, তখন কি হবে, তখন দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। অর্থাৎ যেই জায়গা থেকে দাম বাড়া শুরু করলো সেটাকে আমরা বলে থাকি ডিমান্ড জোন, এবং যেই জায়গা থেকে দাম কমা শুরু হলো সেটাকে আমরা বলে থাকি সাপ্লাই জোন। তো এই সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন এই স্মার্ট মানি কনসেপ্টের ক্ষেত্রে বারবার আমাদের সামনে আসবে। এই জন্য আমি প্রথমেই ব্যাপারটাকে ক্লিয়ার করে নিলাম, আমাদের যে বাস্তবিক লাইফে আমরা যে সাপ্লাই এবং ডিমান্ড কনসিডার করে থাকি, সেইটার সাথে চার্টের সাপ্লাই এবং ডিমান্ডের কোনো পার্থক্য নাই। কারণ এই দুনিয়ার সব ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টই একই পদ্ধতিতে চলে। কোনো জিনিসের যদি সাপ্লাই মার্কেটে বেড়ে যায়, তাহলে সেটার দাম কমে যাবে, আবার সেটা ডিমান্ড যদি মার্কেটে বেড়ে যায়, তাহলে সেটার দাম বেড়ে যাবে। এভাবে দাম কমতে কিংবা বাড়তে সামনের দিকে প্রাইস আগায় যেতে থাকে বা মার্কেট আগায় যেতে থাকে। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে মার্কেটেও
সাপ্লাই এবং ডিমান্ডের যে খেলাটা সেটা সবসময় চলতে থাকে। কারণ আমরা প্রাইস অ্যাকশনে সবসময় দেখে থাকি হয় প্রাইস মুভ করছে উপরের দিকে অথবা নিচের দিকে যাচ্ছে, অথবা একটা নির্দিষ্ট জোনের মধ্যে প্রাইসটা ঘোরাঘুরি করছে। সো এখন আমি আসি যে অর্ডার ব্লক, যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, যেটার জন্য এই সাপ্লাই এবং ডিমান্ড এই কনসেপ্টটা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করলাম। অর্ডার ব্লক হলো, আমরা দেখলাম যে প্রাইস উপরের দিকে যায় নিচের দিকে যায়। এখন এই জিনিসটা তো মার্কেটে সবসময় হচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে। এবং আমরা জানি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বাধা পেয়ে প্রাইস নিচের দিকে যায় উপরের দিকে যায়, এভাবে সবসময় মুভমেন্ট করতে থাকে। কিন্তু প্রতিটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিংবা প্রতিটা সাপ্লাই এবং ডিমান্ড জোন কি একই স্ট্রেংথ বহন করে, একই মর্যাদা বহন করে? না। কিছু কিছু সাপ্লাই এবং ডিমান্ড জোন রয়েছে, সেগুলো অনেক বেশি অর্ডার ফুলফিল করে মিন সেখানে অনেক বেশি বাই কিংবা সেল সংগঠিত হয়ে থাকে। সেই সমস্ত জোনগুলোকে, সেই সমস্ত ইম্পর্টেন্ট অপটিমাইজ জোনগুলোকে আমরা অর্ডার ব্লক বলে থাকি। ঠিক আছে, এই ব্যাপারটা হয়তো আপনাদের প্রথমবার বুঝতে একটু অসুবিধা হবে, এখানে যে ডেফিনেশনগুলো দেওয়া আছে সেগুলো বুঝতেও আপনার অসুবিধা হবে, বাট আমি আপনাদেরকে চার্টে গিয়ে সেগুলো বুঝিয়ে দিব। সহজ ভাষায় যদি বলি, যে সাপ্লাই এবং ডিমান্ডের স্ট্রেংথ যত বেশি, মানে শক্তি যত বেশি, সেটা তো যত ভালোভাবে কাজ করবে, রাইট? আমরা জানি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে যেই সাপোর্ট বেশি স্ট্রং সেটা ভাঙতে বেশি কষ্ট করতে হবে, যে রেজিস্ট্যান্স বেশি স্ট্রং সেটা ভাঙতে বেশি কষ্ট করতে হবে। তেমনিভাবে যেখান থেকে প্রাইস খুব শার্পলি মুভ করে, খুব জোরে মুভ করে, খুব বেশি ভলিউম সহকারে বা বেশি মুভমেন্ট সহকারে বা মোমেন্টাম সহকারে মুভ করে, সেই জোনটাকে আমরা স্ট্রং সাপ্লাই কিংবা স্ট্রং ডিমান্ড জোন বলে থাকি। এবং সাধারণত আমরা মার্কেটে সেই সাপ্লাই এবং সেই ডিমান্ড জোনটা নিয়েই মার্কেটে আমরা ট্রেড বসাবো, সেগুলি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট জোন হবে। এবং সেই জোনগুলোকেই সাধারণত আমরা অর্ডার ব্লক বলে থাকি। তাহলে অর্ডার ব্লক হলো সাপ্লাই এবং ডিমান্ড যে জোন রয়েছে, যেই জোনগুলোতে স্ট্রেংথ অনেক বেশি থাকে, অনেক বড় বড় অর্ডার ফুলফিল হয়। বড় বড় অর্ডার কারা ফুলফিল করে? বড় বড় অর্ডার ফুলফিল করে যারা বড় বড় ট্রেডার, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার। এই জন্য আমরা বলে থাকি যে স্মার্ট মানি কনসেপ্টটা বোঝা মানে হলো আপনি বড় বড় ইনস্ট্রুমেন্টাল ট্রেডার, যারা ব্যাংক, যারা হেজ ফান্ড, যারা মার্কেট মুভার্স, তাদের যে মুভমেন্ট সেটা ধরতে পারা মানেই হলো আপনি স্মার্ট কনসেপ্টটা বুঝতে পারছেন, মানি কনসেপ্টটা বুঝতে পারছেন। এবং অর্ডার ব্লক হলো তার একটা রিপ্রেজেন্টেশন, যে অর্ডার ব্লক আমরা যখন ডিফাইন করব তখন আমরা ডিফাইন করবো যে যেখানে বড় বড় মুভমেন্টগুলো হয়। ঠিক আছে, এখন এই বড় মুভমেন্টের একটা টার্ম রয়েছে, যেই টার্মটাকে আমরা বলে থাকি ইম্পালস মুভমেন্ট, যেখানে ওই ইম্পালস মুভমেন্টের মাধ্যমে মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়, অর্থাৎ ব্যালেন্স থাকে না। আমরা জানি কি যে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে সবসময় ব্যালেন্স থাকে। যখন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখন আমরা বলি মার্কেটে ইমব্যালেন্স চলে রয়েছে। হয় সেখানে যারা বেশি বিক্রি করতে যাচ্ছে তাদের একটা শক্তি চলে আসছে, অথবা যারা বেশি সেল করতে যাচ্ছে, অর্থাৎ যারা বায়ার কিংবা সেলার, তাদের যে কোনো এক পক্ষ মার্কেটে কন্ট্রোল নিয়ে নিচ্ছে এবং স্ট্রংভাবে কন্ট্রোল নিচ্ছে, এবং স্ট্রংভাবে কন্ট্রোল নেওয়ার ফলেই মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এই যে ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, এটাও তো আমাদের চার্টের মধ্যে রিফ্লেক্ট হওয়া উচিত। কারণ আমরা জানি যে প্রাইস অ্যাকশনের মাধ্যমে চার্টের মধ্যে আমরা সব ঘটনার একটা প্রতিফলন দেখতে পাই। তো এখন যদি আমি চার্টে যাই, ধরেন এটা কোনো একটা ইনস্ট্রুমেন্টের চার্ট, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস মুভ করছে, উপর দিকে যাচ্ছে, আবার এখানে নিচের দিকে নেমে আসছে, উপরের দিকে নিচের দিকে কারেকশন করতে করতে প্রাইসটা মুভ করছে। কিন্তু আপনি যদি এখানে ক্যান্ডেলস্টিকগুলো লক্ষ্য করে থাকেন, আপনারা যারা আমার ক্যান্ডেলস্টিকের ভিডিও দেখেনি তারা ক্যান্ডেলস্টিকের ভিডিও দেখে আসতে পারেন, কারণ প্রতিটা ক্যান্ডেল এক একটা গল্প বলে। সেমভাবে এই মার্কেটেও কিন্তু অনেকগুলা গল্প আপনি হিডেনভাবে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই তাহলে দেখতে পাবেন যে এইখানে কিছু কিছু জায়গায় মার্কেটে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। যেমন এই ক্যান্ডেল স্টিকটা যদি আপনি একটু ফলো করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এর আগে কি হচ্ছিল, মার্কেট নিচের দিকে নেমে আসছিল, তারপরে হঠাৎ করে প্রাইসটা উপরের দিকে শার্পলি মুভ করেছে। যখনই প্রাইসটা উপরের দিকে শার্পলি মুভ করেছে, এর মানে হলো মার্কেটে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ বায়ার এবং সেলারের মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েশন হয়েছে। ঠিক আছে, সেমভাবে যদি আমি আরও আইডেন্টিফাই করতে চাই, এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা কিন্তু আবার শার্পলি উপরের দিকে মুভ করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু শার্পলি উপরের দিকে মুভ করেছে, এবং মুভ করার সময় তাদের নিচের দিকে উইকও কিন্তু ছিল না, মানে লেজও তেমন একটা ছিল না, টেইলও তেমন একটা ছিল না। আবার যদি এই দিকে লক্ষ্য করে থাকেন যে এখানে কিন্তু মার্কেট ইমব্যালেন্স বা ইমব্যালেন্সের একটা সাইন আমরা দেখতে পাচ্ছি। তেমনিভাবে যখন মার্কেট নিচের দিকে নেমে আসতেছে, কিছু কিছু ক্যান্ডেল রয়েছে যে মুভমেন্টগুলো অনেক শার্প, অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে ঘুটুর করতেছে, খুব ছোটো ছোটোভাবে মুভ করছে, সেইগুলো কিন্তু মার্কেটে ইমব্যালেন্স হয়, সেগুলো একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে বলে সেখানে ওরকম শার্প মুভমেন্ট নাই। কিন্তু আমি যখন চার্টের দিকে তাকাবো, যখন আমি এই ইমব্যালেন্সগুলোকে ধরতে পারবো, তখন আমি বলবো যে এখানে একটা ইম্পালস মুভমেন্ট ঘটেছে। এই ইম্পালস মুভমেন্ট ঘটার পিছনে দায়ী বা কারা এই মুভমেন্টগুলোকে ঘটাচ্ছে? এই মুভমেন্টগুলো ঘটাচ্ছে বড় বড় ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, মার্কেট মেকার যারা, তারা।
কারণ তারা করে কি, তারা কিন্তু আমাদের মতো যারা রিটেল ট্রেডার, তাদের হাতে কিন্তু এত টাকা নাই যে আমরা এত ট্রেড একবারে এক্সিকিউট করব। কিন্তু যারা বড় বড় হেজ ফান্ড কিংবা ইনস্টিটিউশনাল ট্রেডার, তারা করে কি, তারা মার্কেটে একটা উপযুক্ত সময়ের জন্য ওয়েট করতে থাকে। যখন তাদের কাছে অনেক অর্ডার চলে আসে, অনেক অর্ডারকে তারা একবারে এক্সিকিউট করে মার্কেটে একটা মুভমেন্ট ঘটায়। এর ফলে তারা দুটা জিনিস করতে পারে। একবারে হলো যে তাদের যে ট্রেডটাকে এক্সিকিউট করা দরকার ছিল সেটাকে এক্সিকিউট করে ফেলতে পারে। আর দুই হলো, যদি তারা সেখান থেকে ট্রেড নিয়ে এবং সেই ট্রেডের এগেনস্টে খেলে সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারে, তাহলে কিন্তু তাদের একসাথে দুইটা লাভ হয়ে গেল। আমি এটাকে একটু ক্লিয়ারভাবে যদি বোঝানোর চেষ্টা করি, মনে করেন আপনার জাপানে টয়োটা গাড়ি তৈরি হচ্ছে। এই জাপানে যে টয়োটা গাড়িগুলো তৈরি হচ্ছে, এইগুলো তো ইউএসএতে তারা পাঠাবে। ইউএসএ যখন পাঠাবে, ইউএসএ থেকে তাদেরকে ডলার জাপানে পাঠাতে হবে, অর্থাৎ জাপানিজ ইয়েনে এই ডলারটাকে কনভার্ট করতে হবে যদি সেই টাকাটা জাপানে ইন করতে হয়। তাহলে এইখানে যখন জাপানিজ যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো যখন এই ইউএস ডলারকে জাপানিজ ইয়েনে কনভার্ট করতে চাবে, তাহলে তারা এমন একটা সময় করতে চাবে যেখানে তাদের লাভ বেশি হয়। ঠিক আছে, সো সে তখন এই বড় বড় হেজ ফান্ডগুলোর সাথে কথা বলে যে তুমি কি আমাকে এমন একটা টাইমে এই ট্রানজ্যাকশনটা ফুলফিল করতে পারবে যখন আমাদের ম্যাক্সিমাম লাভ হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছেন যে কেন তারা বড় বড় ব্যাঙ্কগুলো এই মুভমেন্টকে ক্যাচ করার চেষ্টা করে। তারা এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করে, অর্থাৎ তারা এই মার্কেটে এই ট্রেড তো কোনো না কোনো সময় এক্সিকিউট করতে হবে। ট্রেডটাকে এক্সিকিউট করতে হবে মানে কোনো না কোনো সময় তো এই ডলারটাকে ইয়েনে কনভার্ট করতে হবে, এবং যখন কনভার্ট করবে তখন যাতে সবচেয়ে বেস্ট রেটটা পায়। এই জন্য তারা একসাথে এই ব্যালেন্সগুলো করে থাকে বা এই ট্রেডটা এক্সিকিউট করে থাকে। যখনই বড় বড় ট্রেডটা এক্সিকিউট হয়ে থাকে, তখনই মার্কেটে ইমব্যালেন্সগুলো ক্রিয়েট হয়ে থাকে। এখন তাদের হাতে যে পরিমাণ ফিনান্সিয়াল ক্যাপিটাল রয়েছে, আপনার আমার হাতে সে পরিমাণ ফিনান্সিয়াল ক্যাপিটাল নাই, কারণ আমরা হলাম একদম মার্কেটের নিচের লেভেলের ট্রেডার। দুঃখের ব্যাপার হলো যে আমাদের ওই কন্ট্রোলটা নাই। যদি আমাদের ওই কন্ট্রোলটা না থাকে, তাহলে আমাদের কী করা উচিত হলো ওই যে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা যেই কাজটা করছে, যেই জায়গাটা গিয়ে এই ট্রেডটাকে এক্সিকিউট করার চেষ্টা করছে, কারণ তারা তো অনেক ইনভেস্টিগেশন করে বের করে রেখেছে যে ওই জায়গাটায় যদি আমি ট্রেডটাকে এক্সিকিউট করি, সবগুলা যে অর্ডার রয়েছে সেই অর্ডারটাকে ফুলফিল করি, সেই ট্রানজেকশনকে ঘটাই, তাহলে আমার সবচেয়ে বেশি প্রফিট হবে। আমরাও লুকে তাদের পিছিয়ে সেই জায়গাগুলোতে ট্রেডটাকে বসাবো। অর্থাৎ তাদের জোনটাকে যদি আমি ধরতে পারি, যে জায়গাটাতে তারা এই ট্রেডগুলোকে এক্সিকিউট করছে, তাহলে কিন্তু আমরাও সেখান থেকে হালকা প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারি। এখন সবসময় যে এই অর্ডার ব্লক একদম 100% অ্যাকুরেটলি কাজ করবে তা না। কোনো জিনিসই এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা কোনো স্ট্র্যাটেজি 100% অ্যাকুরেটলি কাজ করবে না। কিন্তু বটম লাইন হলো, যদি প্রবাবিলিটি আপনার দিকে থাকে, অর্থাৎ আমি যদি জানি যে এই সমস্ত অর্ডার ব্লক বা এই সমস্ত ইমব্যালেন্স জোন থেকে প্রাইস মুভমেন্ট হওয়ার মোস্ট প্রবাবল কারণ রয়েছে বা মোস্ট প্রবাবিলিটি রয়েছে এখান থেকে প্রাইস মুভ করার, তখন কিন্তু সেখানে যদি আমি ট্রেড বসাই, তাহলে হয়তো 10টার মধ্যে আমি হয়তো ম্যাক্সিমাম ট্রেডই উইন হব, 6-7টা ট্রেড আমার উইন হবো। আর যখনই প্রবাবিলিটি আমার দিকে থাকবে, তখনই কিন্তু আমার মার্কেটে টিকে থাকার পসিবিলিটিও বেড়ে যাবে। এই জন্য মার্কেটে এই বেসিক কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে। বেসিক কনসেপ্টগুলো যে একদম ম্যাজিকের মতো কাজ করবে তা না, কিন্তু বেসিক কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমাদের ট্রেডের সাকসেসের রেশিও আমরা বাড়ায় ফেলতে পারবো। ঠিক আছে, এখন এই অর্ডার ব্লকের ডেফিনেশনটা কি? অর্ডার ব্লকের যদি আমি ডেফিনেশনটা দিতে চাই, আমি বেশি জটিল ডেফিনেশনে যাব না, আমি জাস্ট আপনাদেরকে চার্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করেন যে কোনো একটা ট্রেড নিচের দিকে নেমে আসছিল, এখানে একটা বেয়ারিশ মুভমেন্ট ঘটছিল, এবং বেয়ারিশ মুভমেন্টে ঘটার পরে ধীরে ধীরে সেই বেয়ারিশ মোমেন্টামটা কমে আসছে। বেয়ারিশ মোমেন্টাম কমে আসে, তার ইন্ডিকেশন হলো ক্যান্ডেলের সাইজগুলো ছোট হয়ে আসতেছে। এখানে দেখেন রেড ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসতেছে। আসার পরে হঠাৎ করে মার্কেটে কি হলো, দুটো বড় বড় গ্রিন ক্যান্ডেল বা বুল ক্যান্ডেল তৈরি হলো। এখানে কি হলো, মার্কেট হঠাৎ করে কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করছে মানে হলো তার প্রাইসটা বাড়া শুরু হয়েছে। প্রাইস বাড়া শুরু হওয়া মানে হলো যে সেখানে থেকে ডিমান্ডটা হঠাৎ বেড়ে গেছে। তো ডিমান্ড যখন বেড়ে গেছে, আমরা জানি যে সেই ডিমান্ড জোন থেকে প্রাইসটা উপরের দিকে শুট আউট করেছে, এবং এখানে মার্কেটে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। মানে এখানে তখন মার্কেটের মধ্যে সাম্য অবস্থা নাই। তো এইখানে যখন আমি দেখতে পাচ্ছি যে একটা প্রাইসের স্ট্রং মুভমেন্ট হচ্ছে, তখন যে জোনটা ক্রিয়েট হচ্ছে, যে ডিমান্ড জোনটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু একটা অর্ডার ব্লক। অর্থাৎ এখানে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনগুলো তাদের ট্রেডটাকে এক্সিকিউট করছে বলেই কোনো একটা কারণে, হয়তো তারা কোনো ফান্ডামেন্টাল নিউজ পেয়েছে, কিংবা তারা ট্রেডটাকে এক্সিকিউট করছে, বা তাদের কাছে কোনো একটা ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনের কারণে তারা জানে যে প্রাইসটা ওই দিকে মুভ করবে, এই জন্য তারা বড় বড় ট্রেডগুলো ওখানে এক্সিকিউট করছে, যে ইনফরমেশনগুলো আমার আপনার কাছে নাই। এটা কিন্তু বড় বড় হেজ ফান্ড যারা, ব্যাংক যারা, তাদের কাছে হয়তো আছে। তো তারা যখন এই মুভমেন্টগুলো ঘটাচ্ছে, তার মানে আমরা তো তাদের পিছিয়ে যেতে পারি, আমরা তাদের ফুটস্টেপ ফলো করতে পারি, যদি আমরা সেটাকে ধরতে পারি। ঠিক আছে, তাহলে এই অর্ডার ব্লকের ডেফিনেশন হলো এই যে লাস্ট যে বেয়ার ক্যান্ডেলটা রয়েছিল ছোট, এটা বেয়ার ক্যান্ডেল হতে পারে, আবার দেখা যাবে যে ছোট ছোট করে কমতে লাস্ট যে ছোট বুল ক্যান্ডেলটা ছিল, এই বুল ক্যান্ডেল এবং এই ছোট বেয়ারিশ ক্যান্ডেল, যার পর থেকে যে বড় বড় ক্যান্ডেলগুলো হওয়া শুরু হলো, সেই জোনটাকে আমরা বলি অর্ডার ব্লক। ঠিক আছে, এই যে
ছোট্ট একটা বেয়ারিশ ক্যান্ডেল ছিল, এই যে জোন সেটাকে আমি বলছি অর্ডার ব্লক। বা এই যে ছোট একটা বুল ক্যান্ডেল ছিল, সরি প্রিভিয়াসলি বিয়ারিশ ক্যান্ডেল ছিল, বুল ক্যান্ডেল ছিল, সেইটাকে আমি বলছি অর্ডার ব্লক। তাহলে এইভাবে যদি আমি একটা জোন ক্রিয়েট করি, সেই জোনটা হয়ে যাবে আমার অর্ডার ব্লক। সো এটাকে যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে মনে করেন এখানে কি হচ্ছিল, প্রাইসটা নিচের দিকে নেমে আসছিল, তাহলে এইখানে এসে আবার সেই একটা ছোট বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো। বাট নাও এই বেয়ারিশ ক্যান্ডেল লেজটা যদি বডির তুলনায় অনেক বড় হয়, প্রিভিয়াস ক্যান্ডেলে বডি আর লেজের একটা সামঞ্জস্য ছিল, মানে ছোট ছোট ছিল। বাট এখানে যদি আমি দেখি যে লেজটা বড় বাট বডিটা ছোট, অনেক সময় যেটা হয় না, আমাদের হ্যামার কিংবা পিনবার যখন ক্রিয়েট হয়, ঠিক আছে, হ্যাঙ্গিম্যান ক্রিয়েট হয়, তখন দেখা যায় যে বডিটা ছোট থাকে, লেজটা বড় থাকে, তখন এই যে লেজের যে অংশটা আছে সেই জোনটাকে নিয়ে আমি অর্ডার ব্লক তৈরি করব। আমি এখন জাস্ট আপনাদেরকে ডেফিনিশন দিচ্ছি, পরে যখন আমি চার্টে গিয়ে রিয়েল ট্রেড করার সময় বা রিয়েল চার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনাদের বুঝতে এটা আরও সুবিধা হবে। বাট এই যে জোনটা যেটা ক্রিয়েট হচ্ছে, যেটার পর থেকে প্রাইস উপরের দিকে মুভ করছে, বুলিশ মোমেন্টাম গেইন করছে, সেই জোনটাকে আমি বলছি অর্ডার ব্লক। এখন এই অর্ডার ব্লকটা যদি আপনি ঠিক মতো চার্টের মধ্যে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক পসিবিলিটি বেড়ে যাবে যে বড় বড় ব্যাঙ্কগুলো কী করছে, সেই ব্যাংকের বা সেই বড় বড় স্মার্ট মানি যে কাজটা করছে, সেই স্মার্ট মানিকে ফলো করে আপনি কিছু মানি জেনারেট করতে পারেন কিনা। এই জন্যই অনেকে এই স্মার্ট মানি কনসেপ্টকে ফলো করে ট্রেড করতে খুব পছন্দ করে থাকে। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি করে ক্লিয়ার করে বোঝাবো। এই ভিডিওতে আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদেরকে অর্ডার ব্লক সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া। নেক্সট ভিডিওতে পার্ট 3 যেটা, সেখানে আমি রুলস অফ অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব। তার মানে হলো অর্ডার ব্লকটাকে ঠিকভাবে এক্সিকিউট করার জন্য আমাদেরকে কিছু রুল ফলো করতে হয়। সেই রুলগুলো কি এবং আমি যখন কীভাবে ট্রেড নিব, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আমি পরবর্তী ভিডিও সিরিজগুলোতে আপনাদের সামনে ডিসকাশন করব। বাট আজকের ভিডিওতে আমি যদি একটু বটম সামারি করি, সামারাইজ করলে যেটা দাঁড়াবে, এই চারটা আমাদের জন্য এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যখন ইমব্যালেন্স ক্রিয়েট হয়, তখন প্রাইসের একটা শার্প মুভমেন্ট ঘটে। সেই শার্প মুভমেন্টটাকে আমরা বলে থাকি ইম্পালস মুভমেন্ট। আপনাকে ফার্স্টে ইম্পালস মুভমেন্টগুলো মার্কেটে চার্ট থেকে ধরতে হবে। আপনি যদি মার্কেটে ইম্পালস মুভমেন্টগুলো ধরতে পারেন, তাহলে আপনি অর্ডার ব্লকগুলো খুব সহজে ধরতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে সব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিংবা সব সাপ্লাই কিংবা ডিমান্ড জোনের ইকুয়াল পাওয়ার না। কিছু কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুব স্ট্রং পাওয়ার বেয়ার করে, কিছু কিছু সাপ্লাই এবং ডিমান্ড খুব স্ট্রং পাওয়ার ধরে রাখে। সেই স্ট্রং জোনগুলোকে যদি আপনারা ধরতে পারেন, সেই জায়গাগুলোতে কিন্তু ম্যাক্সিমাম লিকুইডিটি থাকে, ঠিক আছে। আর স্মার্ট মানিগুলো করে কি, সেই লিকুইডিটিটাকে গ্র্যাব করার চেষ্টা করে। সেখানে ম্যাক্সিমাম আপনার পেন্ডিং অর্ডার থাকে, সেখানে ম্যাক্সিমাম আপনার স্টপ লস থাকে বা টেক প্রফিট থাকে। সো সেই সমস্ত জোনগুলোকেই কিন্তু মার্কেট বেশি ম্যানিপুলেশন হয়, এবং সেই জন্যই কিন্তু ব্যাঙ্কগুলো ওই জোনগুলোকে বেশি পছন্দ করে। এই জন্যই আপনাদেরকে ওই যে 100% টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েও কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। মানে 100% অ্যাকুরেটলি ফলো করে এরকম কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার বা টেকনিক্যাল স্ট্র্যাটেজি আপনি ওইভাবে পাবেন না। কারণ ওই স্ট্র্যাটেজিগুলোকে ধরে কিন্তু বড় বড় ব্যাঙ্কগুলো বুঝতে পারে, আচ্ছা এই যদি এখন ওই পিনবার দেখে ট্রেড করে, তার মানে কি করবে, যে পিনবারের লেজের মাথায় সে স্টপ লস দিবে এবং তার অপোজিট দিকে সে কী করবে, টেক প্রফিট দিবে, এবং সেখানে সে 1:1, 1:2, 1:3 এভাবে টেক প্রফিট সে দিবে। তাহলে সে জানে যে স্টপ লস কোথায়। তো মার্কেট ওই যেদিকে যাবে সেদিকে মুভ করার আগে করবে কি, আপনার ওই স্টপ লসটাকে হ্যান্ড করবে, ওই স্টপ লসটাকে হিট করবে। স্টপ লসটাকে হিট করে দিলে যেটা ওদের জন্য সুবিধা, সেটা হলো সেই যদি প্রাইস নিচের দিকেও নেমে যায়, আপনি কিন্তু সেই প্রফিটটা পেলেন না, ঠিক আছে। আর এটা হলো জিরো সাম গেম, আপনার প্রফিটটাকে সে গ্র্যাব করার চেষ্টা করবেন। সো আপনি যখন এই ইমব্যালেন্সগুলোকে বোঝার চেষ্টা করবেন, যখন আপনি লিকুইডিটি পুলগুলোকে ধরতে পারবেন, লিকুইডিটি জোনগুলোকে ধরতে পারবেন, এবং মার্কেট কী করে ওই লিকুইড জোনটাকে মানে ভ্যানিশ করে দিয়ে, মানে ওই অর্ডারগুলোকে ভ্যানিশ করে দিয়ে দেন যে সেই দিকে মুভ করে, এই জিনিসটা কিন্তু আপনি স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে দিয়ে ভালো করে বুঝতে পারবেন। তো মার্কেটে সাপ্লাই এবং ডিমান্ড এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যেহেতু প্রাইস মুভমেন্ট করায়, এবং সেই সাথে সাথে অর্ডার ব্লক জোনগুলোকে যদি আমরা ঠিক মতো ধরতে পারি, তাহলে আমরা ভালো করে ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেকদিন পরে আপনাদের জন্য আমি ভিডিও বানালাম। আপনারা আমাকে ফিডব্যাক জানায় যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, কারণ আমি একটু অ্যাডভান্স লেভেলের জিনিস এখন আপনাদের সাথে শেয়ার করছি। এর কারণ হলো অলরেডি বেসিক জিনিসগুলো, যেগুলো ফর এক্সাম্পল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী, ট্রেন্ড লাইন কী, প্রাইস কী করে মুভ করছে, ফিবোনাচ্চি টুল দিয়ে কী করে আমরা প্রাইস প্রেডিকশন করতে পারি যে কতদূর পর্যন্ত গিয়ে বাধা পেতে পারে, এই জিনিসগুলো নিয়ে ভিডিও অলরেডি আমি আপনাদের জন্য বানিয়ে ফেলেছি। এবারে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এর অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দিলেও এই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রও যে 100% অ্যাকুরেটলি কাজ করবে তা না। কারণ ট্রেডিং হলো যে আপনার যত এক্সপিরিয়েন্স হয় মার্কেটে থাকার সেই এক্সপিরিয়েন্স থেকে আপনার একটা গাট ফিলিংস আসবে। সেই গাট ফিলিংস দিয়ে আপনি আপনার মেন্টাল সাইকোলজিটাকে কন্ট্রোল করতে পারবেন যে ওকে এটা এখন এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারে, সেই অনুযায়ী আপনার ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনি যত টাইম ইনভেস্ট করবেন তত কিন্তু আপনি এখানে সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। এখানে কিন্তু শর্টকাটে সাকসেসফুল হওয়ার কোনো উপায় নাই।
মাঝে মাঝে যেটা হয়, আমি অনেকগুলো মেসেজ পেয়েছি আপনাদের আমার ইনবক্সে বা কমেন্ট সেকশানে। অনেকে আমাকে বলেন যে নতুন এই স্কিমটা আসছে, এখানে নাকি সহজে মানি জেনারেট করা যায়, সবাই ওখানে আমাদেরকে মানি ইনভেস্ট করতে বলছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, এত সহজেই যদি ওই প্রফিটটা গ্র্যাব করা যেত, তাহলে দুনিয়া সবাই ওখানে ঝাঁপাই পড়তো। এত সহজে এই মার্কেট থেকে মানি মেক করা যায় না। এই মার্কেট থেকে মানি মেক করতে হলে আপনাকে অনেক পরিমাণ টাইম ইনভেস্ট করতে হবে। অন্যের কথায় প্রতারিত না হয়ে আপনি যদি নিজে একটু শিখেন এবং নিজের শিক্ষা বিদ্যাতে যদি আপনি এখানে ইনভেস্ট করেন, এবং তখন যদি আপনার লসও হয়, আপনার কোনো আফসোস থাকবে না, মনে হবে না যে আপনি স্ক্যামের শিকার হলেন। আদারওয়াইজ আপনি অন্যের কথায় লাফায় পড়ে এখানে একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করলেন এবং আপনি দেখতে পেলেন যে পুরো মানিটা জলে পড়ে গেল, পানিতে পড়ে গেল, তাহলে কিন্তু আর আপনার এখানে কোনো বেনিফিট হলো না। আপনি এখানে লসের সম্মুখীন হবে এবং আপনার মনে হবে যে আমি একটা স্ক্যামের মধ্যে পড়ে গেছি। এই সমস্ত মার্কেটে স্ক্যামাররা ঘোরাঘুরি করে, কারণ এরা সবাই জানে যে আমাদের সবার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থেকে কী করে সহজে বড়লোক হব, বা সহজে বড়লোক হওয়ার উপায় ট্রেডিং না। যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি যদি সাকসেসফুল ট্রেডার হন, তাহলে আপনার হাতে সেই অস্ত্রটা আসবে যেটাতে আপনি মানি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তখন আপনার দেখা যাবে যে আপনি একটা প্যাসিভ ইনকাম খুব স্ট্রংলি জেনারেট করতে পারছেন। বাট তার মানে এই না যে আরেকজন প্যাসিভ ইনকাম করছে, সেই প্যাসিভ ইনকামকে ফলো করে আপনিও কিছু না জেনে ওই মার্কেট থেকে প্রফিট করে ফেলবেন। এটা কখনো হয় না। এবং যারা এই প্রফিট আশা নিয়ে ওই সমস্ত মানুষজনের পিছিয়ে ঘুরে বেড়ায়, তারা প্রতিবারই প্রতারিত হয়। সো সেখান থেকে আশা করি আপনারা এবার দূরে থাকবেন। বেসিক হলো আপনারা বড় বড় ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো কী করে কাজ করছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো কীভাবে কাজ করছে, সেটা যদি আমরা একটু ধরতে পারি, এবং 100% অ্যাকুরেটলি প্রেডিক্ট করার মার্কেট আমাদের দরকার নেই। আমরা যদি 70-80%ও ঠিক মতো প্রেডিক্ট করতে পারি মার্কেট, তাহলে হিউজ অ্যাডভান্টেজ আমাদের কাছে চলে আসে। এই যে এক্সাম্পল আমি সবসময় দিয়ে থাকি, আবার সেটা দিয়ে শেষ করছি, সেটা হলো ক্যাসিনো অনলি 2% এজ বা তার থেকেও কম এজ নিয়ে তারা কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট করে যাচ্ছে, এবং দ্যাট ইজ দ্য বিগেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? যেখান থেকে তারা কন্টিনিউয়াসলি প্রফিট করে। আর আপনার যদি এমন একটা স্ট্র্যাটেজি থাকে যেখানে আপনি 60%-70% টাইম উইন হচ্ছেন, তাহলে সেখান থেকে যদি আপনি মানি মেক করতে না পারেন, সেটা আপনার সাইকোলজির ব্যর্থতা, সেটা আপনার মানি ম্যানেজমেন্টের ব্যর্থতা, সেটা মার্কেটে ব্যর্থ না, বা সেটা স্ক্যামারদের দোষ চাপা দিয়ে আমাদের লাভ নেই। আমাদেরকে প্রথমে শিখতে হবে, দেন সেটাকে এক্সিকিউট করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও উপকার নিয়ে আসবে। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন। আমি হয়তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। লাস্ট টাইমের মতো 7-8 মাস পর হয়তো আমি ভিডিওটা দিব না। সো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।